দেশটি নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। দীর্ঘদিন মুসলিম উম্মতের শাসন পরিচালিত হয়েছে এখানকার শাসকদের দ্বারা। প্রায় ৯৫% এশিয়াতে এবং মাত্র ৫% ইউরোপে অবস্থিত এই দেশ ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক নানা কারণেই গুরুত্বপূর্ণ। বলা হয় সৃষ্টিকর্তা অতি নিপুণ যত্নে করেছেন তুরস্ককে। আজকে আমরা তুরস্ক সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। টার্কি বা তুর্কি শব্দের অর্থ ল্যান্ড অব তুর্কস, অর্থাৎ তুর্ক জনগোষ্ঠীর ভূখণ্ড। তুর্ক একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাম, যারা হাজার বছর ধরে এই ভূখণ্ডে বসবাস করত। এ কারণেই এই অঞ্চলের নাম তুর্কিয়ে বা টার্কি, বাংলাতে বলে তুরস্ক। জানা যায় যীশুখ্রিস্টের জন্মের প্রায় ৭০ মিলিয়ন বছর আগে থেকে এখানে মানুষ বসবাস করত। এখানে গ্রিক, পার্সিয়ান, রোমান এবং আরবদের আগমন ঘটে। ১১০০ শতকে আরবের যাযাবর তুর্কি জাতির লোকেরা এই অঞ্চলে আসে এবং দেশটি দখল করে নেয়। তাদের মাধ্যমে সেলজুক রাজবংশের ধারা শুরু হয় এবং এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। ১৩০০ শতকে মঙ্গোলরা তুরস্ক আক্রমণ করে এবং সেলজুক শাসনের পতন ঘটায়। একই শতকের শেষের দিকে উসমানীয় রাজবংশের শাসন শুরু হয়। তাদের মাধ্যমে এই অঞ্চলের সীমানা বৃদ্ধি পায়। তারা প্রায় ৬০০ বছর শাসন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্য বিলুপ্ত হয়। সে সময় শুরু হয় তুরস্কের জাতীয়তাবাদী স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে নেতৃত্ব দেন মোস্তফা কামাল আতাতুর্ক। যুদ্ধে ভারতীয় মুসলিমরা ব্যাপকভাবে সমর্থন দেয় তুরস্ককে। তাদের সমর্থনে ভারতীয় মহিলারা নিজেদের অলঙ্কারও দান করেন। এই যুদ্ধের নায়ক কামাল আতাতুর্ককে নিয়ে কবিতা লেখেন বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপরে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হয়। কামাল আতাতুর্ক বিভিন্ন সংস্কারের মাধ্যমে তুরস্ককে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। তার সময়ে নারী শিক্ষার অগ্রগতি হয়। প্রাচীন ধ্যান ধারণা ছেড়ে তুরস্ককে আধুনিক সময়ের উন্নত রাষ্ট্রে পরিণত করেন কামাল আতাতুর্ক। তুরস্কের বেশিরভাগ মানুষই মুসলমান, তবে এটি বিভিন্ন ধর্মের জন্যই গুরুত্বপূর্ণ স্থান। মনে করা হয় মহাপ্লাবনের পর হজরত নূহ আলাইহিসসালামের নৌকা এসে ভিড়েছিল তুরস্কের কোনো এক স্থানে। তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারার কাছে বিশ্বজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট গোর্ডিয়ান নট খুলেছিলেন। টার্কিশ কম্বল তৈরিতে যে কঠিন গিঁট দেওয়া হয় তাকে গোর্ডিয়ান নট বলে। রোমান সম্রাট এই ভূখণ্ডে পা রেখেই বলেছিলেন ভিনি ভিডি ভিসি, অর্থাৎ এলাম, দেখলাম এবং জয় করলাম। এসব ঘটনা থেকে বোঝা যায় এ অঞ্চলের ইতিহাস অনেক প্রাচীন ও সমৃদ্ধ। ইতিহাসবিদরা মনে করেন ১১,০০০ বছর পূর্বে এখানে প্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল। তারা গড়ে তুলে সুপরিকল্পিত কৃষি ব্যবস্থা। একই সাথে বীজ সংগ্রহ ও সংরক্ষণের স্থায়ী পদ্ধতিও আবিষ্কার করে। মূলত প্রাচীনকাল থেকেই নানা শস্যের জন্য বিখ্যাত তুরস্ক। শুধু তাই নয়, তুরস্ক কিন্তু ফুলের জন্য বিখ্যাত। বর্তমানে টিউলিপের কথা বললে সবার চোখে সর্বপ্রথম নেদারল্যান্ডসের নাম ভেসে ওঠে। মজার ব্যাপার হচ্ছে সেখানে প্রথম টিউলিপ পাঠিয়েছিল তুরস্কই। টিউলিপ ছাড়াও তাদের গোলাপও বিখ্যাত। মোট ৯,০০০ প্রজাতির ফুল পাওয়া যায় পুরো দেশ জুড়ে। এর মধ্যে ৩,০০০ প্রজাতি স্থানীয়, অর্থাৎ তুরস্ক ছাড়া আর কোথাও পাওয়া যায় না। ফুলের পাশাপাশি পাখির জন্য বিখ্যাত তুরস্ক।
পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় ৯,০০০ প্রজাতির পাখি পাওয়া গেছে, যার মধ্যে ৪৫৩ প্রজাতি বাস করে শুধুমাত্র ইস্তাম্বুলে। এককালে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে থাকা এই শহর এখনও জমজমাট থাকে সব সময়। এখানেই রয়েছে বিখ্যাত গ্র্যান্ড বাজার, যেখানে রয়েছে ছোট বড় ৬৪টি রাস্তা, ৪,০০০ দোকানে কর্মরত প্রায় ২৫,০০০-এরও বেশি কর্মী। ১৪৫৫ সালে প্রতিষ্ঠিত এই বাজার পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাচীন বাজারগুলোর মধ্যে একটি। প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন মানুষ এই বাজারে কেনাকাটা করতে আসে। ইস্তাম্বুলই পৃথিবীর একমাত্র শহর যেটি এশিয়া এবং ইউরোপ দুই দেশ মিলে গড়ে উঠেছে। ৭,৮৩,৩৫৬ বর্গমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৮,৪০,০০,০০০ মানুষ বসবাস করে এবং প্রায় ৯০% মানুষই তুর্কি ভাষাতেই কথা বলে। এছাড়াও আরও এখানে ৩০টি ভাষা প্রচলিত আছে। এখানে ৯৬% মানুষ মুসলিম হলেও এটি সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ দেশ। তুরস্কের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে অপূর্ব সব ইসলামী স্থাপত্য। সুলতান আহমেদ মসজিদের ভেতরে রয়েছে সুলতান আহমেদের সমাধি, পান্থনিবাস, হাসপাতাল ও মাদ্রাসা। মসজিদটি প্রকৃতপক্ষে ধূসর বর্ণের, কিন্তু ছাদের ওপর দিকটা নীল টালির মোড়কে আবৃত, আর তাই এটির অপর নাম নীল মসজিদ। মুসলিম গৌরবময় ঐতিহ্যের প্রতীক এই মসজিদকে ১৯৩৪ সালে জাদুঘর ঘোষণা করা হয়। এটিতে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ প্রবেশ করতে পারে। সুলতান আহমেদ মসজিদের কিছু দূরেই রয়েছে আয়া সোফিয়া, যেটি মধ্যযুগের সপ্তম আশ্চর্যের একটি। রোমান আমলে নির্মিত এই স্থাপত্যটি বর্তমানে মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে সুলতান সুলেমান মসজিদ। সুলতান সুলেমান ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ। সুউচ্চ 4টি মিনার মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মসজিদের মেহরাবের অভ্যন্তর ইসলামী ঐতিহ্যের স্মারক ও বিভিন্ন কারুকার্যের উপাদানে পরিপুষ্ট। বৈচিত্র্য ও বহুবিধ রং তুলিতে আঁকা লতা, গুল্ম, হরেক রকম দৃশ্য, কোরআনের আয়াত অন্যরকম এক আবহের সৃষ্টি করে। আরও একটি সুন্দর মসজিদ হচ্ছে শেহজাদে মেহমেদ মসজিদ। হাঙ্গেরির অভিযান থেকে ফেরার পথে সুলতান সুলেমানের ছেলে শেহজাদে মেহমেদ গুটি বসন্তে মারা যান। সুলতান তার প্রিয় সন্তানের শোকে প্রায় ৪০ দিন কবরের পাশে কাটিয়ে দেন, আর তখন তিনি বিখ্যাত প্রকৌশলী সিনানকে একটি দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করার দায়িত্ব দেন, যা শেহজাদে মেহমেদ মসজিদ নামে পরিচিত। তুরস্কের জনপ্রিয় স্থানগুলোর একটি ইফেসাস, যা সেলকাকের নিকট অবস্থিত। বিশ্বের সেরা গ্রিক ও রোমান ধ্বংসাবশেষের কিছু অংশ এখানে সংরক্ষিত আছে। প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি আর্টেমিসের মন্দির এই ইফেসাস শহরেই অবস্থিত। আনাতোলিয়ায় অবস্থিত আরও একটি সুন্দর স্থান হচ্ছে ক্যাপাডোসিয়া। প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জন্ম নেওয়া প্রাকৃতিক শিলা এবং অনন্য ঐতিহাসিক শিল্পকর্মের জন্য এটি বিখ্যাত। এর সবচেয়ে বড় পর্যটক আকর্ষণ হল বেলুন ট্যুর। ভূপৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে 1-1.5 ঘন্টার জন্য ভেসে বেড়ানো যায় এখানে। ঐতিহ্য এবং স্থাপত্যে সমৃদ্ধ তুরস্কতে প্রচলিত আছে চমৎকার কিছু সামাজিক প্রথা এবং আচার আচরণ। ইউরোপের দেশ হলেও কিন্তু এখানে পরিবার প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা এখানে অত্যন্ত নিবিড় বন্ধনে আবদ্ধ থাকেন। তারা বয়োজ্যেষ্ঠদের ভীষণ সম্মান দেন। রাস্তায় এক বয়োজ্যেষ্ঠের আগে
কোনো তরুণের চলে যাওয়াকে বেয়াদবি হিসেবে গণ্য করা হয়। পরিবারের মধ্যেও যিনি সবচেয়ে বড় তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলে বাকিরা খাওয়া শুরু করে। তারা খাওয়া শেষ করে সূরা ফাতিহা পাঠ করে। তাদের আরেক রীতি হল কেউ কোনো বাড়ি নির্মাণ করলে তার সামনে মালিকুল মুলক লিখে রাখেন। এর দ্বারা বোঝানো হয় বাড়ির প্রকৃত মালিক আল্লাহ, তিনি কেবল নিমিত্ত মাত্র। বসতি নির্মাণের সময় তারা আরেকটি রীতি মেনে চলেন। কোনো নতুন এলাকায় বসতি শুরু করার সময় সেখানে সবার আগে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণের পর তাকে কেন্দ্র করে গড়ে ওঠে ঘরবাড়ি। তুরস্কে বাড়ি বিষয়ক আরেকটি সুন্দর আচার হল বাড়ির দরজায় দুটি আংটা থাকে, একটি বড় এবং অপরটি ছোট। বড় আংটা ধরে করাঘাত করেন পুরুষেরা আর ছোটটি ধরে নারীরা। এতে ঘরের ভেতরে থাকলেও বোঝা যায় যিনি এসেছেন তিনি নারী নাকি পুরুষ। মেহমানদারির বিষয়েও তুর্কিদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তারা মেহমানদের সম্মান করেন। কেউ বাড়িতে এলে তুর্কিশ চা এবং পানি দেওয়া হয়। কেউ যদি পানি খায় তাহলে মনে করা হয় যে মেহমানটি ক্ষুধার্ত। তখন তারা মেহমানকে ভারী খাবার দেয়। আর চা খেলে মনে করা হয় অতিথি যথেষ্ট ক্ষুধার্ত নয়। খাবার খাওয়ানোর সময়ও তারা কোনো ত্রুটি করেন না, বরং বিশাল খাবারের আয়োজন করে। খাওয়া শেষে ফল পরিবেশন করে। খাওয়ার সাথে সাথে মেহমানের চলে যাওয়া তুর্কিরা পছন্দ করে না। তারা চায় খাবার খেয়ে গল্পগুজব করে মেহমান বিদায় হবে। তুর্কিরা প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় রাখাকে তাদের সংস্কৃতির অংশ হিসেবে মনে করে। কোনো বাসায় কেউ মারা গেলে কয়েকদিন সে বাসায় খাবার সরবরাহ করে তারা। কেবল মানুষ নয়, পাখিদের সাথেও সুন্দর আচরণ তাদের সংস্কৃতির অংশ। ঐতিহাসিকভাবেই তারা পাখির যত্ন নেয়। বিশেষ করে অসুস্থ পাখির সেবা করার জন্য রয়েছে আলাদা সংগঠন। এমনকি শীতে যখন বরফে ঢেকে যায় সবুজ প্রান্তর, তখন তারা বরফের উপর খাবার ছিটিয়ে রাখে যেন পাখিদের খাবারের কষ্ট করতে না হয়। ওসমানীয় শাসনামল থেকে এসব রীতি প্রচলিত থাকলেও বর্তমানে তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। তবে পুরো তুরস্কতেই তা কম বেশি এখনও প্রচলিত আছে। কিন্তু এটি অস্বীকার করার উপায় নেই যে তুর্কিরা অতিথিপরায়ণ, বন্ধুসুলভ ও প্রাণখোলা জাতি। তারা বিশ্ব ইতিহাসে অনাগতকাল গুরুত্বপূর্ণ জাতি হিসেবে টিকে থাকবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।